This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আবার নড়ে চড়ে বসেছে পুলিশও। টিভি 9 বাংলার খবরে নড়ে চড়ে বসেছে পুলিশ। এই খবর আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, কারণ পর ব্রেক করছি আমরাই। অনুব্রতর জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে খোঁজ শুরু করি আমরা। টিভি 9 বাংলার খবরের পরই জেলা প্রশাসনে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। এসডিপিও অফিসে মলয় পিটের মেডিকেল কলেজের দুই কর্তা কিভাবে সার্টিফিকেট পেলেন অনুব্রত জানেন না, দাবি মলয় পিটের। আমরাও বোঝার চেষ্টা করব এই মুহূর্তে, ছবিও দেখাচ্ছি আপনাদের। কি পারপাসে এসেছিলেন যদি একটু বলেন। শারীরিক অবস্থা সম্পর্কে মানে যে তথ্য দাঁড়িয়ে বলে দেন না। ফের অনুব্রত ঢাল, তার মানে মলয় পিট। সেটাও বলুন, কি কাজে এসেছিলেন? কি কাজে এসেছিলেন? কি রকম আপনার পরিচয়টা একটু দেবেন, মানে আপনি কি চিকিৎসক? হ্যাঁ স্যার, একটা আমাদের ইনফরমেশন সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক। তন্ময়, আমিও একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, তাহলে কিভাবে সার্টিফিকেটটা পেলেন অনুব্রত? আবারও সেই মলয় পিট ঢাল। হ্যাঁ দেখো, একেবারেই যে কথা আমরা বারবার বলছিলাম, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মলয়পীঠ, যে মলয়পীঠ গরু পাচার কাণ্ডের সময় যখন সিবিআই ধরপাকড় শুরু করেছিল, অনুব্রত মণ্ডলকে যখন গ্রেপ্তার করেছিল, তখন এই মলয়পীঠের নাম উঠে আসে। অভিযোগ উঠেছিল বা যে তদন্ত শুরু হয়েছিল সেটা হচ্ছে গরু পাচারের টাকার একটা বড় অংশ মলয়পীঠ যে মেডিকেল কলেজের কর্ণধার, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে তা নিয়োগ করা হয়েছে, বিনিয়োগ হয়েছে। সেখানে কোন একটি পেট্রোল পাম্প কেনার জন্য নগদ টাকা মলয়পীঠের মাধ্যমে গিয়েছিল, এমন নানান অভিযোগ উঠেছিল। সেই সমস্ত তথ্য জমা পড়েছিল আদালতে সিবিআই মারফত। সেই মলয়পীঠকে আমরা দেখেছিলাম বারে অনুব্রত মণ্ডলকে বাঁচাতে বা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে। এই মলয়পীঠের গাড়ি ব্যবহার করতেন অনুব্রত মণ্ডল। আর যেদিনকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য আসানসোলের জেল থেকে সিবিআই একদম এসকর্ট করে গাড়ি নিয়ে কলকাতা এয়ারপোর্ট যাচ্ছিল, তখন মাঝখানে একবার খাবারের জন্য তারা থেমেছিলেন শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে। সেখানেও আমরা দেখেছি মলয়পীঠের গাড়ি করেই কয়েকজন সেখানে পৌঁছান। তাদের নাম পরিচয় আমরা দিয়েছিলাম। তারা বোলপুরের তৃণমূল পার্টি অফিসের লোকজন, তারা অনুব্রত ঘনিষ্ঠ। তারা মলয়পীঠের গাড়িতে চেপে, মানে মলয়পীঠের যে ট্রাস্টি বোর্ড রয়েছে, স্বাধীন ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডের নামে কেনা গাড়িতে চেপে তারা সেদিনকে একদম কাস্টোডিয়ান অবস্থায় থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে ল্যাংচার দোকানের ভিতরে বৈঠক করেছিলেন, হাতে কাগজ দিয়েছিলেন। সেই ছবি এক্সক্লুসিভলি আমরা এই রাজ্যের মানুষকে দেখিয়েছিলাম, এই দেশের মানুষকে দেখিয়েছিলাম। সেই মলয়পীঠের নাম আবার জড়ালো অনুব্রতের সেই অশ্লীল অডিও ক্লিপ কাণ্ডে, যেখানে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে পুলিশের কাছে হাজিরা না দেওয়ার জন্য আইনজীবী মারফত অনুব্রত মণ্ডল যে বিছানায় রয়েছেন, তিনি বেড রিডেন, অসুস্থ, সেই সার্টিফিকেটটা জাল না সঠিক, সেই সার্টিফিকেটের সই কোন চিকিৎসকের, এই প্রশ্ন টিভি 9 বাংলা তোলার পরই কিন্তু তোলপাড়। তারপরে আমরা দেখলাম কিছুক্ষণ পরে, ঘন্টাখানেকের মধ্যেই সেখান থেকে দুই প্রতিনিধি এখানে এসডিপি অফিসে এসেছিলেন। এসডিপি অফিসে তোমার কাছে আসছি, সঙ্গে থাকো প্লিজ। আমার বক্তব্য হচ্ছে, আমি বাইরে রয়েছি, তো গিয়ে খবর নেবো, আপনাদের খবর শুনলাম, জানবো কোথা থেকে কি হলো না হলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কার্ড আছে, ডাক্তার আছে, আপনাদের শুনলাম, আমি একটা তদন্ত করতে বলছি। আমার বক্তব্য হচ্ছে, আমি বাইরে রয়েছি, তো গিয়ে খবর নেবো, আপনাদের খবর শুনলাম, জানবো কোথা থেকে কি হলো না হলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কার্ড আছে, ডাক্তার আছে, আপনাদের শুনলাম, আমি একটা তদন্ত করতে বলছি। তার মানে তন্ময়, অনুব্রত মণ্ডলকে বাঁচাতে একেবারে আসরে নেমে পড়েছেন আরেকবার মলয়পীঠ। হ্যাঁ দেখো, তিনি যেটা বলছেন, তিনি বলছেন দেখুন আমি এই বিষয়ে কিছু জানি না, আমি এই মুহূর্তে ত্রিপুরা মেডিকেল কলেজে রয়েছি সেখানকার কাজকর্ম নিয়ে। ফলে পশ্চিমবঙ্গের বোলপুরে, বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কি করছেন, সেখানে কোন চিকিৎসক কোন সার্টিফিকেট কাকে ইস্যু করেছেন, এটা একদম এই বড় সংস্থার কর্ণধার হিসেবে আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ এত জিনিস তো নজর রাখা সম্ভব নয়। সেই কারণে তিনি বলছেন যে আমি শুনলাম, আপনাদের টিভি 9 বাংলার খবরে দেখলাম, আমি এবার তদন্ত করার নির্দেশ দিচ্ছি। কি সার্টিফিকেট কাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা খোঁজ নেব। এটাই মলয়পীঠ কিন্তু আমাদের জাস্ট কিছুক্ষণ আগেই সেই কথা বললেন, এবং তিনি দাবি করলেন যে আপনারা যে খবর দেখাচ্ছেন আমরা টিভি 9 থেকে জানলাম যে আমার মেডিকেল কলেজ থেকে সেই সার্টিফিকেট গেছে। ফলে কোথাও 1-1-2-2-2-4-4-4-8 হয়ে যাচ্ছে। কারণ আমরা প্রথম বললাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে একজন সরকারি চিকিৎসকের সই এলো কী করে? সেই চিকিৎসক যদি হিটলার চৌধুরী হন, যিনি বিএমওইচ, নাহলে এই হিটলার চৌধুরী কে?
আমরা প্রশ্ন তুলেছিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে মেডিকেল কাউন্সিলের, সেইখানে দেখা যাচ্ছে তিনি সরকারি চাকরি করেন। সেই ডাক্তার বলছেন না, এই রেজিস্ট্রেশন নাম্বার আমার না। তাহলে এখানে একটা গন্ডগোল। 1, 2, শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্যাড সরকারি চিকিৎসক কী করে ব্যবহার করলেন? তিনি কি এখানে প্র্যাকটিস করেন? সেমইজ বলছেন এটা বেআইনি, যদি স্পেশাল পারমিশন নিয়ে থাকেন সেটা তার জানা নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা টিভি9 বাংলা এই প্রেসক্রিপশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বা একাধিক যে অসঙ্গতি একেবারে সঙ্গে রয়েছে থাকো তন্ময়, সেটা আমরা সঙ্গে থাকো। প্রকাশ্যে আনার এবার হিটলারের কথা বলতেই হয়, যে হিটলারের কথা তন্ময় এক্ষুনি বলছিল, মানে পুলিশের যে তলব সেটা এড়াতে গিয়ে হিটলারের শরণাপন্ন হলেন এবার অনুব্রত মণ্ডল। কিন্তু এটা জার্মানির হিটলার নন, এটা হচ্ছে মল্লারপুরের হিটলার, চিকিৎসক হিটলার চৌধুরী, যে মানে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন ইতিমধ্যে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে যে তিনি অসুস্থ। সেখানে কোন চিকিৎসকের সই রয়েছে? হিটলার চৌধুরীর। কিন্তু সরকারি নথি অনুযায়ী হিটলার চৌধুরী রামপুরহাটের বিএমওএইচ, যদিও বিএমওএইচ হিটলার চৌধুরী দাবি করছেন যে ওই রেজিস্ট্রেশন নম্বর যেটা দেওয়া রয়েছে সার্টিফিকেটে সেটা তার নয়। তাহলে কোন চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট নথি জমা দিলেন অনুব্রত? নমস্কার, ডক্টর হিটলার রাজা চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা নমস্কার, আমি তন্ময় প্রামাণিক বলছি টিভি9 বাংলা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার 87845? না না। আচ্ছা মেডিকেল যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। হিটলার চৌধুরী, আচ্ছা যিনি বিএমওইচ আছেন আচ্ছা রামপুরহাটেরই, তিনি একটি প্রাইভেট হাসপাতালের প্যাডে তার সই এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে একটা সার্টিফিকেট জমা পড়েছে অনুব্রত মণ্ডল কেসে এসডিপিওর অফিসে। এই তো সিএমওইচ হিসেবে পোস্টিং রয়েছেন রামপুরহাট জেলা হাসপাতাল, মানে জেলা স্বাস্থ্য জেলার রামপুরহাটের ওখানে 1 নম্বর ব্লক সম্ভবত। আচ্ছা, মানে উনি কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? মানে সরকারি ব্যবস্থায় হুম হুম। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মানে বিপিএসসি, তারপরে হচ্ছে রুরাল হসপিটাল, এই যে লেভেলের হসপিটাল গুলো আছে না, হ্যাঁ সেইখানেতে যেসব মেডিকেল অফিসার আছেন তিনি যে পজিশনেই থাকুন না কেন, তাদের প্র্যাকটিসিং কোনো অপশন দেওয়ার সুযোগ নেই। আমি কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, বীরভূমে আমরা না শুরু থেকেই বলি, মানে আজ যেন মনে হচ্ছে সত্যি তাই, এখানে যেন একটা প্যারালাল সরকার চলে, নিজের মতো যা ইচ্ছা একটা নম্বর বসিয়ে দিচ্ছি, যে অসুস্থ নয় তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছি, সার্টিফিকেট বানাতে তো কয়েক সেকেন্ড লাগবে। হ্যাঁ দেখো, এর আগেও তো হয়েছে, এর আগেও সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, হাজিরা না দেওয়ার জন্য যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেট একজন সরকারি চিকিৎসককে দিয়ে জোর করে লেখানো হয়েছিল। তিনি প্রকাশ্যে সেই কথা বলে ফেলেছিলেন, একদম প্রকাশ্যে বলে দিয়েছিলেন সে কথা। ফলে এখানে কি কি হয় সেটা তুমি বুঝতেই পারছো, কারণ যে ফোনটা এখন ভাইরাল হয়ে রাজ্যের মানুষের ফোনে ফোনে ঘুরছে, সেখানে তুমি বুঝতে পারছো জেলার একজন নেতা, রাজ্য পুলিশের ডিজিপি, আমরা এখনও জানি না ডিজিপি রাজীব কুমারকে অরিজিনাল তিনি ফোন করেছিলেন কিনা, কিন্তু যে ভাষা আমরা শুনলাম যে রাজীব কুমার তোমাকে বলছি একে কেন এখনো সরাওনি, তার সঙ্গে তো গালাগালি যুক্ত রয়েছে। এই ল্যাঙ্গুয়েজে যদি একজন জেলার নেতা রাজ্য পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে কথা বলতে পারেন, যদি সেই মানে ফোনটা রাজীব কুমারকে হয়ে থাকে, আবারও বলছি, তাহলে কথা বলতে পারেন। অথবা তিনি যদি বলেন যে এর আগে শ্যাম সিং, এর আগে একে বলেছি ওকে বলেছি, তিনি পরপর নাম করে যাচ্ছেন, তারা সবাই সেই কাজ করেছে। তিনি এখানে বলছেন যে তোমাকে আমি, তুমি এই ফোন রেকর্ড করছো কিন্তু আমি জানি, অর্থাৎ কতটা এটা বোধহয় বেপরোয়া হতে পারে, বীরভূমেই মানে সম্ভব। এত বছর তন্ময়, ধরে তুমি এই কাজ নজর রাখো। শুনে আসছি। লিমা যে কথাটা বলছিল বীরভূমেই হয়তো সম্ভব, কারণ এরকম কদর্য ভাষায় কথা বলার পরও, অনুব্রত মণ্ডলকে ডাকার পরেও তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। পরপর 2 দিন তাকে তলব করেছে পুলিশ। কিন্তু এবার কি অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ? প্রথম দিন থেকেই প্রশ্নটা কিন্তু আমরা করছিলাম, কদর্য ভাষায় কথা বলার পরও এখনো কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। অনুব্রত কি আগাম জামিনের আবেদন করবেন? যেদিন ওই নোটিশ অনুযায়ী অ্যাবসেন্ট থাকলেন, সেই দিনই এটা পরিষ্কার যে উনি তদন্তে সহযোগিতা করছেন না। সেই মুহূর্তেই পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল।
আইনত পুলিশকে একবার নোটিশ, দুবার নোটিশ, 3বার নোটিশ, 100বারও নোটিশ দিতে পারে। তার মানে হলো পুলিশ চায় না যে তদন্ত অগ্রগতি হোক, তদন্ত এগোক। তদন্ত যদি এগোতে চায়, প্রকৃত তদন্ত করার জন্য প্রথম দিন যেদিন উনি আসলেন না, তারপরেই ওনাকে কিন্তু হেফাজতে নিয়ে তদন্তর স্বার্থে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। পুলিশ অনুব্রত মণ্ডলকে সময় দিচ্ছে, আপনি গিয়ে আগাম জামিন নিন বা কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল নিন, যাতে করে আপনাকে আমাকে আর অ্যারেস্ট করতে না হয়। আমরাও বলতে পারবো দেখুন কোর্ট তো বেল দিয়েছে, আমরা আর কি করবো। এই সময়টাই পুরো অনুব্রত মণ্ডলকে পুলিশ দিচ্ছে। পুলিশ কি ব্যবস্থা নেবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেটা যেমন দেখা রয়েছে, ঠিক তেমনি দল কি ব্যবস্থা নিতে পারে, মানে দলকে অনুব্রত মণ্ডলকে ছেঁটে ফেলতে পারে? কারণ ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের হয়ে যে বলেছে ছাত্রনেতা, তাকে কিন্তু ইতিমধ্যেই দল তার এগেনস্টে ব্যবস্থা নিয়েছে। মানে দলের কোপে পড়েছে ছাত্রনেতা। বোলপুরের আইসিকে তোপ দেখে সাসপেন্ড হয়েছে টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ, তাকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করেছে। বিক্রমজিৎকে ছেঁটে কি অনুব্রতকে কোথাও বার্তা দিতে চাইলো তৃণমূল কংগ্রেস? যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে বাঁদর মেরে তো লাভ নেই, তাহলে আসল যে দানব আছে তাকে মারো না। তাকে না মেরে এই ছুটকোগুলো যেগুলো অনুব্রতর নির্দেশে হাত পা ছড়ে, তাদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে কি লাভ? গুড মর্নিং। হ্যাঁ, তো এই যে কথাটা, এই কথাটা একটা মেসেজ দিতে চাইছে বাংলার মানুষকে যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আসলে পুরোটাই আইওয়াজ, লোক দেখানো, আর কিচ্ছু না।